শ্রোতা বন্ধুরা, আমরা তো নানা বিষয় নিয়ে আলোচনা করি। ধান, পাট, সবজি, এরকম নানা বিষয় উঠে আসে আমাদের আলোচনায়। আজ আমরা আলোচনা করব একটু অন্য রকমের বিষয় নিয়ে, মিলেট। নামটা হয়তো অনেকে শুনেছেন। এই মিলেট চাষের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক কৌশিক ব্রহ্মচারী। নমস্কার কৌশিক বাবু। নমস্কার পবিত্র বাবু, নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে। বেশ, আজকে তো একটু অন্য রকমের বিষয়। আমরা মিলেট বলতে ঠিক কি বোঝাতে চাইছি? দেখুন, মিলেট বলতে কোনো একটি নির্দিষ্ট ফসল নয়, কতগুলি ফসলকে আমরা সবগুলোকেই মিলেট নামেই ডাকি, এবং সেই অর্থে বলতে পারেন যে এটা একটা গোত্রীয় ফসল, এবং যার মধ্যে ছোট ছোট যে দানা শস্য সেইগুলো পড়ে, যেগুলো আপনি যেটা উল্লেখ করলেন এখনই, যে ধান, গম, ভুট্টা, এইগুলোর বাইরে যেসব, অর্থাৎ যেটা খুব পুরনো নাম হিসেবে যেটা আমাদের কাছে পরিচিত, জোয়ার, বাজরা, রাগি, ঠিক ঠিক ঠিক, কোদো, এই ধরনের যে সমস্ত ছোট ছোট দানা শস্য, সেইগুলোকেই আমরা মূলত মিলেট নামে মানে ডেকে থাকি। বেশ। তো একটা কথা শোনা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট এই বর্ষটাকে বলা হচ্ছে। তো একটু যদি বলেন কেন এই দিবসের এই গুরুত্বটা চলে আসলো এখন? দেখুন, মিলেট খুব প্রাচীন ফসল। যদি আপনি একদম ঐতিহাসিক জায়গায় চলে যান, তাহলে দেখবেন যে আমাদের যে আধুনিক কৃষি, এর বয়স হয়তো কয়েক শতক, অথচ কৃষি যেটা মানুষের হাতে যে কৃষি, সেটা প্রায় 10-12 হাজার বছরের পুরনো। এবং এই 10-12 হাজার পুরনো যে ফসলের যে মানে চাষের যে মানে ইতিহাস, তাতে দেখা যাবে যে আমরা যেটাকে বলি ফার্টাইল ক্রেজেন্ট, অর্থাৎ যে সিরিয়ার যে জায়গায়, সে সবে তখন মানুষ চাষবাস, এই আপনার এই বনের পশু পাখিকে মেরে অরণ্য ধ্বংস করে, যে তখন যেটাকে আমরা নোমাড লাইফ বলি, অর্থাৎ যাযাবরের যে জীবন, সেই জীবন ছেড়ে যখন প্রথম চাষবাস শুরু করে, সেই চাষবাসের ইতিহাসটা কিন্তু প্রথম মহিলাদের হাতেই হয়। আচ্ছা। এবং সেই ইতিহাসটা কিরকম, এরকম যখন তারা যাযাবর মানে প্রবৃত্তি ছেড়ে তারা যখন আস্তে আস্তে ক্লাস্টার, অর্থাৎ ছোট ছোট একটা দল বেঁধে সংঘবদ্ধভাবে থাকতে শুরু করে, পশু পাখি পালন করে, এবং তখন তারা ওই কোনো নদীর ধারে এবং কোনো বনাঞ্চলের আশপাশেই কিন্তু তারা বসবাস করতে থাকে। এই বনাঞ্চল থেকে যে সময় স্প্রিং সিজন যেটাকে বলছি আর কি আমরা, অর্থাৎ হেমন্তের সময়ে, তখন তারা ওই ফসল মানে গাছ থেকে সমস্ত জঙ্গল থেকে খাবার দাবার অর্থাৎ শস্যগুলো তুলে নিয়ে আসতো। কোনো একদিন এরকম এক মহিলা যখন সেই সব নিয়ে ফেরার সময় তারা যে বসবাসের যে জায়গা, বাসস্থান, যে বাসস্থানের কাছাকাছি জায়গায় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান। পড়ে গিয়ে সেই সমস্ত ফসল ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বীজ সব আবার কুড়িয়ে কাচিয়ে নিয়ে ফিরে যায়। এভাবে দিন চলছে। বছরখানেক বাদে যখন ওই এলাকা দিয়ে আবার ও ফিরছে এরকম ফসল তুলে নিয়ে বন থেকে, তখন দেখছে সেইখানে সেই গাছগুলি হয়ে আছে। তখন তার মাথায় প্রথম এটা ক্লিক করে যে তাহলে এটা কি ব্যাপার, যেটার জন্য আমি কয়েক ক্রোশ দূরে গিয়ে ফসলটাকে আহরণ করছি, সেটা এখানে কেন? তখনই ইতিহাস বলছে যে ইফ উই সো উই ক্যান গ্রো, অর্থাৎ আমরা যদি বীজ বপন করি তাহলেই আমরা গাছের জন্ম দিতে পারি। এটাই কিন্তু কৃষির প্রাচীনতম ইতিহাস। এই কারণেই বলা হয় যে মহিলাদের হাতেই কৃষির প্রথম সৃষ্টি। হ্যাঁ, এই যে ফসলগুলো, এরা কারা? এরাই কিন্তু সেই মিলেট। আচ্ছা। এবং চাষের ইতিহাসে দেখা যায় যে মিলেট প্রায় 3000 যে বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ 3000 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মিলেটের উল্লেখ পাওয়া যায়। আমাদের যত সমস্ত পুরনো প্রাচীন যত পুঁথি গ্রন্থ, সেখানেও কিন্তু মিলেটের উল্লেখ পাওয়া যায়। তাহলে কেমন ধরনের জমি প্রয়োজন এই মিলেট চাষের ক্ষেত্রে? দেখুন, তার আগে যে বিষয়টা খুব জরুরি, যে জমি যদি বলেন, তাহলে মিলেট এমন কতগুলি ফসল যেটা কিন্তু হেলায় ফেলায় চাষ হয়। আচ্ছা। অর্থাৎ এর জন্য না লাগে বেশি জল, না লাগে খুব বেশি উর্বর জমি, অর্থাৎ আপনি যেখানে ফেলবেন সেখানে এরা বাড়বে, সেখানেই তারা জন্মে উঠবে। প্রশ্ন হচ্ছে যে চাষির হাতে কি রকম জমি আছে। অর্থাৎ মিলেটকে আমি এখন তো কোনো একটি ফসলের কোনো চাষি খুশি নয়, এবং আমরাও খুশি নয়, কারণ এই যে বিপুল জনরাশি, তাদেরকে যদি খাদ্যের যোগান দিতে হয়, কেন আজকে মিলেট ভাবছি আমরা, কেন অল্টারনেটিভ অর্থাৎ মানে পরিবর্ত ফসলের কথা ভাবছি? এ ধান শুধু নয়, কেন জমির গুণমান রাখার জন্য, মানুষের খাদ্যাভ্যাসের সবকিছু ঢোকানোর জন্য, মানুষের পুষ্টির জন্য, এই যে ইন্টারন্যাশনাল মিলেটের যে আপনি ইয়ারের কথাটা বললেন,
ইন্টারন্যাশনাল ইয়ার ফর মিলেটস, এর যে মূল ভাবনা তার সেটা কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মানুষকে সমস্ত রকম খাদ্যগুণ শরীরে ঢোকাতে হবে। অর্থাৎ মিলেট যেহেতু প্রচুর পরিমাণে তার মধ্যে খনিজ লবণ, একই সঙ্গে মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন সব কিছুর একটা সমাহার, সেই কারণে কিন্তু মিলেটের গুরুত্ব দিনকে দিন বাড়ছে। এবং পুষ্টি, আমরা যেটা বলি যে খাদ্য নিরাপত্তা, তার পাশাপাশি কিন্তু পুষ্টি নিরাপত্তার জন্য কিন্তু মিলেট হচ্ছে একটা আদর্শ ফসল। অর্থাৎ কৃষকের কাছে কি জমি আছে সেই অনুযায়ী হয়তো আমাদের আলোচনার মধ্যে হয়তো উঠে আসবে, সেই মাফিক চাষবাসটা আমাদের চাষবাসটা করতে হবে। তো মিলেটের মধ্যে কোন কোন ধরনের শস্যগুলি আসে? দেখুন, মিলেটের মধ্যে যে শস্যগুলি আসে সেগুলোর মধ্যে বিভিন্ন দেশে তো বিভিন্ন রকম মিলেটের চাষ হয়, এবং আপনি এই মুহূর্তে প্রায় 131টা দেশ কিন্তু পৃথিবীতে মিলেটের চাষ করে, এবং যেখানে প্রায় 59 কোটি লোক এই মিলেটের ওপরে কিন্তু খাদ্যাভ্যাসে অভ্যস্ত। এবং এটা মূলত এশিয়া এবং আফ্রিকান বিভিন্ন দেশে উপজাতি যারা আছেন এশিয়াতে বিভিন্ন এই উপজাতি, তারা কিন্তু এই মিলেটটাকেই মূল খাদ্য হিসেবে গ্রহণ করে, যেহেতু উপায় নেই তাদের। উপায়ও নেই। এবং যে সমস্ত স্ট্রেস এরিয়া, যেখানে তাদের কোনো জল নেই, কোনো মাটি ভালো না, মাটি অনেক ক্ষয়িষ্ণু বা খুব কষ্ট করে তারা বেঁচে আছে, সেই সব জায়গায় তারা, এবং দেখবেন খেয়াল করে যে এতে খুব এটা ইন্টারেস্টিং যে এই যে বললেন কোন কোন ফসলের মধ্যে পড়ে, তাহলে সেখান থেকে আমি ঢুকছি যে ডাইভার্সিটি যেটা বলি, বৈচিত্র্য, এই যে এত এর প্রজাতির বৈচিত্র্য, সেটাই প্রমাণ করে দেয় যে এই যে বিভিন্ন জায়গায় চাষ, তাহলে একই ফসল বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষি আবহাওয়া ভিত্তিক অঞ্চলে চাষ হচ্ছে, তার মানেই ধরে নেবেন যে এর প্রচুর প্রজাতি আছে। যেটা শীতের জায়গায় একরকম, গরমের জায়গায় একরকম, ক্ষয়িষ্ণু মাটিতে একরকম, উর্বর মাটিতে একরকম, অর্থাৎ সব জায়গার জন্যই যখন জাত পাওয়া যাচ্ছে, অর্থাৎ কিন্তু ফসলের জাত প্রচুর আছে। তার একটাই কারণ, সেটা বিভিন্ন জায়গায় তার চাষ হয়েছে পৃথিবীতে। এবং তার মধ্যে যে গুরুত্বপূর্ণ সবচেয়ে যে কটি ফসল আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, দেখবেন খেয়াল করে সবচেয়ে বেশি চাষ হয় কিন্তু পার্ল মিলেট, যেটা বাজরা বলি আমরা। বাজরার এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 60% হচ্ছে বাজরা মিলেটের মধ্যে, যেটা জোয়ার তারপরেই, জোয়ার 27%। আর যেটা ফিঙ্গার মিলেট বলি আমরা, যেটা রাগি, এটা ফিঙ্গার মিলেট বলার উদ্দেশ্য হচ্ছে এর যে মানে ফুলটা বা ইনফ্লোরেশন, মানে পুষ্পবিন্যাস, যেটা ফুলের যে তোড়াটা, সেটা কিন্তু একদম দেখবেন আমাদের 5টা আঙুলকে যেরকম ভাবে বেঁকিয়ে ধরলে যেরকম হয়, ঠিক সেরকম দেখতে হয়। তার জন্য এটাকে আমরা ফিঙ্গার মিলেট বলি। আবার স্মল মিলেটের মধ্যে কিছু আছে সেটা 2%। মূলত ফক্সটেল মানে শিয়াল লেজ, যে একটা শিয়াল লেজ বলে একটা আছে, একদম শিয়ালের লেজের মতো ওই ফুলের তোড়াটা হয় শিয়াল লেজের মতো। আবার যেটা প্রোজো বলে একটা, যেটা আমেরিকা প্রচুর প্রোডাকশন করে, প্রোজো মিলেট যেটা, তারপরে কোদো, বার্নিয়ার্ড, এবং এখন দেখবেন খেয়াল করে এই শপিং মলগুলোতে খুব বিক্রি হয়, এগুলোকেও আমরা কিন্তু সিউডো মিলেট বলে আখ্যা দিয়েছি। অর্থাৎ সেটা মিলেট সম, মিলেট নয়, কিন্তু সেটাকেও গোটা ওয়ার্ল্ডে ক্লাসিফিকেশনে মিলেটই বলছি, মিলেট সম। এবং সেটা কিন্তু অ্যামারান্থ, যেটাকে আমরা আমাদের যেটা নোটে বলি, হ্যাঁ, এই অ্যামারান্থের বীজ। তারপরে দেখবেন কিনোয়া বলে একটা, কুইনোয়া বা কিনোয়া বলে একটা বাংলাদেশে প্রচুর হয় এখন, তারা করছে বাংলাদেশে, এবং কোস্টালেও খুব ভালো হচ্ছে। বাংলাদেশের কোন কোন অঞ্চলে? কোস্টাল এলাকাটা যেটা মানে যেটা আমরা, আমাদের যেটা সুন্দরবন, ওদেরও যেটা সুন্দরবন, আমাদের এদিকেও কোদোর এই সমস্ত বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলছে, মানে এই কিনোয়ার, সেরকম সুন্দরবনের ওই দিকটা পার্টেও কিন্তু এটা অস্ট্রেলিয়া গভর্নমেন্ট একটা বড় প্রোগ্রাম নিয়েছে ওটায়। এছাড়া একটা টেপ বলে একটা আছে, এরকম বিভিন্ন রকম আছে। অর্থাৎ যদি, কিন্তু মূলত যেটা আমাদের ভারতবর্ষের যে 3টে মিলেট সবচেয়ে গুরুত্ব পাচ্ছে, সেটা জোয়ার, বাজরা এবং রাগি। তো আপনি তো একটু আগে বললেন যে আগে কৃষক বন্ধুরা চাষবাস করতেন, তাহলে হঠাৎ করে আবার এই প্রোগ্রামটা করার প্রয়োজন হচ্ছে কেন? হ্যাঁ, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে মানুষকে বোঝানোরও খুব জরুরি দরকার এটা, যে আমাদের দেখবেন কৃষি নিয়ে, যেটা একটু আগে বললাম যে এক সময় ছিল এটা বেঁচে থাকার জন্য চাষ, পরের দিকে ক্রমশ সেই চাষকে যখন আমরা উন্নত করলাম 2-2.5 মানে শতকে, তখন দেখা গেল যে সেটা ইনপুট, অর্থাৎ উপাদান ভিত্তিক চাষ। আরো যেটা সবুজ বিপ্লবের একটা সবচেয়ে 4টে স্তম্ভ ভাবুন, যে হাই ইল্ডিং ভ্যারাইটি বীজ এলো। হাই ইল্ডিং ভ্যারাইটি বীজ যেহেতু প্রচুর সার খায়,
তাই রাসায়নিক সার দেওয়া হলো। রাসায়নিক সার বেশি খেলে বেশি জল খায়, তাই মাটির তলার জল তোলা হলো। বেশি জল এবং সার খেয়ে গাছ বেশি পরিপুষ্ট এবং নাদুস নুদুস হলো, স্বাভাবিকভাবেই সেখানে পোকামাকড় বেশি লাগলো। তখনই কিন্তু পেস্টিসাইড চলে এলো। অর্থাৎ এই যে 4টে স্তম্ভ দিয়ে ভারতবর্ষের জনরাশিকে আমরা খাওয়াতে অন্ন যোগানের পথ খুঁজলাম, তার যে কুফল দিকটা, সেই কুফলে যেটা হলো, এইটা প্রথম হারিয়ে গেল আমার প্রাচীন যে শস্যগুলো। দেখুন খেয়াল করে, গম, ধান, এইগুলোর ওপরেই কিন্তু আমার এগ্রি বিজনেসটা গড়ে উঠলো, অর্থাৎ কৃষি কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য গড়ে উঠলো। এটা গেল একদিক। দ্বিতীয়ত, যেটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ যেটা আমরা বাংলা কথায় রেশন বলি, এতে দেখবেন কিন্তু এই এখন গত 2-2.5 বছরে বা কয়েক বছরে আমাদের এইসব ভাবনা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বিভিন্ন রাজ্যে তারা আনতে শুরু করেছে যে পাবলিক প্রোডাকশন সিস্টেম, ডিস্ট্রিবিউশন সিস্টেমে এই মিলেট কানা হলো, মিড ডে মিলে মিলেট কানা হয়েছে, বা আরো জায়গায় বেশি বিস্তার ঘটছে। অর্থাৎ এই দুটো জায়গা কিন্তু সবচেয়ে বড় জায়গা। দ্বিতীয়ত, বিশ্বায়ন, গ্লোবালাইজেশনের জন্য যেটা আমরা বলি যেটা এক্সোটিক ফুড, অর্থাৎ যে ধরনের বাইরের যে সব খাবার দেখবেন আজকে, কেক, প্যাস্ট্রি, তারপরে এই যে বিভিন্ন রকমের যে ফাস্ট ফুড, এর উপর যে ঝোঁক, আপনি ভাবুন যে আমার বিজ্ঞাপন বেশি, কারণ এদের বিজনেসটা করতে হবে, এবং এটার কিন্তু ওয়ার্ল্ড যেটা কর্পোরেট পুলে যাচ্ছে, এটা এই কর্পোরেট পুলে যখনই এটার জায়গাটা তৈরি হয়েছে, যার জন্য এখন কিন্তু মিলেটকে নিয়েও এইরকম ভাবনাই চলছে। মিলেটের যে ফিনিশ প্রোডাক্ট, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, অর্থাৎ যেগুলো মূল্য সংযোজনের মাধ্যমে যেটা পাচ্ছি আমরা, মিলেট থেকে অসংখ্য নানা রকম পরিস থেকে আরম্ভ করে বিভিন্ন নুডলস থেকে আরম্ভ করে বিভিন্ন মুখরোচক খাবার। এখন তো আমরা সাধারণ মানুষ তো অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তো সেই জন্য এগুলো গুরুত্ব বাড়ছে, তাই গুরুত্ব বাড়ছে। এবার ভাবুন যে একটা আমাদের ছেলেবেলা বা যারা আমরা মানে মধ্যবয়সী বা আমাদের যারা প্রায় মানে 50 ঊর্ধ্ব লোকজন, তাদের ছেলেবেলায় কিন্তু 3 বার ভাত খাওয়ার অভ্যাস ছিল। তাহলে আজকে এখন কিন্তু কেউ ভাবতে পারে না যে 3 বার ভাত খাচ্ছে। সে দুপুরে ভাত খাচ্ছে, কি সকালে স্কুলে যাওয়ার সময় একটা বাচ্চা ভাত খাচ্ছে, রাত্রে সে রুটি খাচ্ছে, এবং সে দেখা যাচ্ছে বাকি সময়টা সে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ফাস্ট ফুড খাচ্ছে। অর্থাৎ এই যে এক্সোটিক ফুডের ওপরে, অর্থাৎ বিদেশি খাবার, তার উপরে যে ঝোঁক, এটাও কিন্তু একটা বড় কারণ হয়েছে যে আমাদের এই সব চাষগুলো হারিয়ে যাওয়া। কারণ এই চাষের সঙ্গে অন্য কোনো অনেক ফসল আছে যেগুলো আমরা আনতে গিয়ে পরবর্তীতে এখন ধাক্কা খেয়েছি, রোগ পোকা বেড়েছে, কি হয়েছে। এখানে কিন্তু কিচ্ছু নেই, এর কোনো মারাত্মক কোনো রোগ পোকা নেই, এর জন্য মারাত্মক কোনো জল লাগে না, এর জন্য মারাত্মক কোনো পেস্টিসাইড লাগে না। এই জন্যই তো কৃষক বন্ধুরা পছন্দ করবে এই জন্য। শুধু তাকে এই যে তার যে চেতনাটাকে জাগানোটাই আমাদের উদ্দেশ্য। ঠিক। তো ডক্টর ব্রহ্মচারী, যদি একটু বলেন যে এই যে একটা তো ইতিহাস আপনি বলছিলেন, তো তাহলে এই ফসলের চাষটা কেন পিছিয়ে গেল? শুধুমাত্র কি বিজনেস, নাকি আমাদের জ্ঞানের অভাব? সবচেয়ে বড় কারণ যে আপনি যদি একটু আগে যেটা আপনি বললেন যে বিজ্ঞাপন কেন্দ্রিক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আজকে, শুধুমাত্র বিজ্ঞাপন নয়, বিজ্ঞাপন যখন হয় তার পাশাপাশি দেখবেন এই জিনিসটাও হয় যে কৃষকের মন মানসিকতাকে পাল্টে দেওয়ারও কতগুলো ভাবনা হয়। ঠিক। এবং আপনি ভাবুন আজকে যে এই ধরনের ফাস্ট ফুড সেন্টার আজকে একদম প্রত্যন্ত কোনো গ্রামেও কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ তার মানে কি, সেখানে চাহিদাটা বাড়ছে, বিজ্ঞাপন হয়েছেই বেড়েছে। একই সঙ্গে টেস্টি খাবার, এই যে টেস্টি খাবারের দিকে যে ঝোঁক, অনেক প্রিজারভেটিভ আছে যেগুলো হয়তো মানুষকে টানছে, সেটা মানুষ বুঝছে না, এবং কম বয়সে ছেলেমেয়েরা মুটিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বড় কারণ একটা, যে ওবেসিটির একটা বড় কারণ, মোটা হয়ে যাওয়ার একটা বড় কারণ কিন্তু ফাস্ট ফুড, ক্যালোরির যে একটা ব্যাপার আছে। অথচ হয়তো আমাদের ঘরেই সেটা চাষ হতে পারে। হ্যাঁ, এবং এই যে লো ক্যালোরি, এই যে মনে করুন কিছুদিন আগেও দেখলাম যে আমরা হয়তো একটা খুব দামি ক্যাপসুল খাচ্ছি, যে সেখানে আমরা অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ার জন্য। অথচ দেখা যাচ্ছে ভারতবর্ষের 29টা ফসল মানে গাছ খুঁজে পাওয়া গেছে, সেই 29টা গাছের মধ্যেই সবচেয়ে বেশি অ্যান্টি অক্সিডেন্ট আছে। যেটাকে আমরা ভাবি যে গাজর এবং টমেটোতে বেশি আছে, দেখা যাচ্ছে সেটা সবচেয়ে বেশি আছে চাইনিজ মেহগিনি বলে একটা ছোট্ট মেহগিনি গাছে। তারপরেই যারা আছে তারা হচ্ছে একটা হচ্ছে তিতা পাট, তারপরে মিঠা পাট। অর্থাৎ
এই অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্টে টমেটো এবং গাজরকে কিন্তু পেরিয়ে গেছে আজকে মিঠা এবং তিতাপাট। ঠিক সেইভাবে আজকে মনে করুন একটা সময় ভুট্টা নিয়ে আমরা অনেক বলেছি, ভুট্টায় দেখা যাচ্ছে নিয়াসিন বলে যে ভিটামিনটা তার অভাব আছে, যার জন্য কিন্তু পেলেগ্রার সমস্যা থাকে। দেখা যাচ্ছে সেই নিয়াসিন কিন্তু মিলেটে আছে, অর্থাৎ ভুট্টায় যেটা নেই সেটা মিলেটে আছে। আরেকটা সবচেয়ে যেটা বললেন এখনই, যে কেন আজকে আরো গুরুত্ব বাড়ছে এটার, তার বড় কারণ হচ্ছে যে এই যে আমাদের মানে টেকনিক্যাল, অর্থাৎ যদি আপনি বিজ্ঞানের ভাষায় বলেন, এটা C4 প্ল্যান্ট বলে একটা গাছ হয়, যারা কিন্তু এই যে আবহাওয়ার যে পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন, এতে কিন্তু সবচেয়ে ভালো টিকে থাকে। এই যত আগাছা দেখছেন তারা কিন্তু সব C4। আর কৃষির যে ফসল আমরা মূলত চাষবাস করি সেগুলো মূলত C3, মানে ধান, পাট, গম, এগুলো সব কিন্তু C3। অর্থাৎ C4 প্ল্যান্ট কিন্তু এই কৃষি আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের মানে সাপেক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে C4 প্ল্যান্টকে কৃষকের জমিতে আরো বেশি বেশি করে আনা। তাহলে কি সুন্দরবনের যে লোনামাটি অঞ্চল রয়েছে সেখানে কি চাষ সম্ভব? হ্যাঁ, এটা এক মানে খুব মানে বিস্তীর্ণ বাদাবন অঞ্চল রয়েছে। বাদাবন যেটা বলছেন সেটা মূলত আমরা যে জায়গাগুলোকে ফোকাস করছি, অর্থাৎ যে জায়গাটা কৃষকদের বা সরকারও যে জায়গা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হলো শুখা এলাকা, যেহেতু জল কম লাগে। নোনা এলাকায় আপনি পারবেন এটা করতে, যেখানে নোনা কম, সমস্ত ফসল হবে না, যেখানে নোনা কম, এবং অবশ্যই সেটা একটু উঁচু জমি হওয়া বাঞ্ছনীয়। তার কারণ হচ্ছে যে আপনি যদি জমির কথায় আসেন, দেখবেন কৃষকদের কাছে মাত্র এই জমিগুলোই পড়ে থাকে, কারণ এই ফসলের মূল চাষ কিন্তু বর্ষাকালেই হয়। আচ্ছা, মিলেটের অর্থাৎ বর্ষাকাল মানে আমার কাছে ধান। আর পশ্চিমবঙ্গ বা আপনি যদি ওপার বাংলার কথা ভাবেন, বাংলাদেশ, সেই সমস্ত কৃষকের কাছে কিন্তু কখনোই ভাবতে পারবেন না ধান বিনা চাষ নাই। অবশ্যই অবশ্যই একটা ধারণা কিন্তু মানে ধান এবং চাষ কিন্তু সমার্থক। হ্যাঁ, অবশ্যই চাষবাস এবং ধান এটা সমার্থক। অর্থাৎ ধানকে প্রতিস্থাপন করে আপনি অন্য ফসল আনবেন তো হবে না, তাহলে ওটাকে সঙ্গে নিয়ে চলতে হবে। সঙ্গে নিয়ে চলতে, তাহলে কোথায়? তাহলে এমন জায়গায় যেখানে ধান আমি জল জমাতে পারছি না যে জমিতে, আচ্ছা, অর্থাৎ একটু উঁচু জমিতে যেখানে ধানের ফলন ভালো হয় না, ধান চটপট পেকে যায়, ধান পাশকাঠি কম ছাড়ে, এটা প্রচুর কৃষকের জমিতে এই সমস্যাটা আছে। এটা কি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলার দিকে রয়েছে? সব জেলাতেই উঁচু জমি আছে আচ্ছা। যেখানে ধান করা উচিত নয়। তাহলে আমাকে সেই জায়গাগুলোকে আগে মানে চিহ্নিত করতে হবে। জেলার মধ্যে যেটা, সেটা আমি যেমন মনে করুন, আমি বললাম পশ্চিমাঞ্চল, যেটা রুক্ষ সূক্ষ্ম যে শুষ্ক জায়গা, লালমাটি অঞ্চল, এটা হচ্ছে উপযুক্ত জায়গা। পাহাড়ে বেশ কিছু মিলেট কিন্তু পাহাড়ে খুব ভালো হয়। অর্থাৎ যে জায়গাগুলো আমার সবচেয়ে আগে দরকার কৃষকদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা জাগানো, যে আমাকে পরিবর্তিত ফসল হিসেবে মিলেটকে ভাবতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে মিলেটের যেভাবে হোক তার যে বাণিজ্যের জায়গাটা, অর্থাৎ কৃষক তখনই চাষ করবে যখন সে বুঝবে তারা গরিব হতে পারে, তারা বোকা নয়। অবশ্যই এই কথাটা বারবার ভাবতে হবে। দে আর পুয়ার বাট দে আর ক্লেভার। অর্থাৎ যদি আপনি বাজার দেখাতে পারেন, যদি বাজার তৈরি করে দিতে পারেন। এখন যেটা সুবিধা হয়েছে, রাজ্য সরকার তার নিজস্ব প্রত্যেকটা ব্লকে যেহেতু মিলেটের মানে প্রকল্প চালু করে দিয়েছে, তারা কিন্তু একই পাশাপাশি তারা প্রত্যেকটা ব্লকেই কিন্তু ফার্মারদেরকে ট্রেনিং দিচ্ছে, তাদের চাষবাসের জন্য যে সমস্ত উপাদান দরকার সেগুলো দিচ্ছে। অর্থাৎ সেই জায়গাটা যে সমস্ত কৃষক বন্ধুরা এতে আগ্রহী হবেন, তারা যেন তার নির্দিষ্ট যে ব্লকের যিনি অর্থাৎ সমষ্টির যে কৃষি আধিকারিক, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এটা হচ্ছে ট্রেনিং এর সবচেয়ে কাছের সুবিধা। এবং কৃষি